আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরা এখন ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, ক্যাপিটাল বাজেট অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস, এই চ্যাপ্টারের সম্পূর্ণ বেসিক থেকে ইনশাআল্লাহ আলোচনা করব। যারা আমাদের এই লাইভে যুক্ত হয়েছো, একটু জানিয়ে দাও কে কোথা থেকে যুক্ত হয়েছো এবং আমার কথা ক্লিয়ারলি শোনা ও বোঝা যাচ্ছে কিনা। আমি একটু শেয়ার করে দিব, শেয়ার করে দেন ক্লাসে চলে আইব। তোমরা একটু শেয়ার করো যারা লাইভে যুক্ত হয়েছো। আর তোমরা এর আগে যারা প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং করেছো তাদের কিন্তু এই চ্যাপ্টার এর আগেই করা আছে। যদিও করা আছে, তারপরও আমরা আবারও প্রথম থেকে শেখাবো, যাতে তোমাদের সকলের বুঝতে ইফেক্টিভ হয় আর কি। আমরা একটু শেয়ার করে নিব সবাই। ওকে, আমার প্রায় শেয়ার করা শেষ, আমরা শুরু করে দিব এখনই। তোমরা প্রথম থেকে একেবারে সূত্রগুলো যখন আমি বোঝাবো ভালো করে লক্ষ্য করবা। যদি কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে জানাবা, আমি বোঝাইয়ে দিব। অনেকেই যুক্ত হয়েছে আমাদের লাইভে। ঠিক আছে, তাহলে আমরা এখন শুরু করতে পারি। চ্যাপ্টারের নামটা আমরা আরো একবার বলি, ক্যাপিটাল বাজেট। কি বলেছি বলতো? ক্যাপিটাল বাজেট। এই তোমরা লাইভে এই বাজেটকে একবারও বুট গেট পড়েছো এমন কে কে আছো? পড়েছো কখনো? হ্যাঁ, বিইউডি বুট, জিইটি গেট, তাই তো? বুট গেট, বাট গেট। আচ্ছা আচ্ছা, ক্যাপিটাল বাজেট অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস। মহেশপুর, ঝিনাইদার কেউ আসো এখানে? আমাদের পাশের সংসদ সদস্য চঞ্চল চৌধুরীর আগে কে যেন ছিল, ওর নাম এই মুহূর্তে আমার মনে নাই। যাই হোক, সে ভদ্রলোক একবার বলছিল, হ্যাঁ, ওই সংসদে, তোমরা তোমরা তখন অনেক ছোট, হয়তো বা 3, 4 বা 5 পড়ো। 13, 14 সাল নয়, 12 সালের দিকের কথা। হ্যাঁ, 12 আগে, 10 থেকে 12 সালের দিকে। তা মানে উনি হচ্ছে যখন এমপি, তো ওই যে সংসদে উপস্থাপন করা লাগে না, তা উনি এভাবে বলছে, ওই মাননীয় স্পিকার না বলে বলছে, মাননীয় কালভার্ট, আমার কিছু স্পিকার প্রয়োজন। কিন্তু বাস্তব ঘটনা, মানে বলবে তো যে মাননীয় স্পিকার, আমার কিছু কালভার্ট প্রয়োজন। উনি বলে ফেলেছে যে মাননীয় কালভার্ট, আমার কিছু স্পিকার প্রয়োজন, বুঝেছো?
মানে মাঝে মধ্যে এমন মিস্টেক হয় মারাত্মক আকারে। তো যাই হোক, আগে বুটগেট পড়লো, এখন কি পড়বা? বাজেট। তাহলে ক্যাপিটাল বাজেট এন্ড রিস্ক অ্যানালাইসিস। তো তোমরা বুঝতে পারছো এখানে কয়টা চ্যাপ্টার জড়িত? দুইটা চ্যাপ্টার। তোমরা যে প্রিন্সিপাল অফ ফাইন্যান্স করেছো ওখানে দুইটা চ্যাপ্টারে করেছো, আর এখানে একটা চ্যাপ্টারে সেগুলো শিখতে হবে। তাহলে আমরা প্রথমে কি নিয়ে আলোচনা করব? ক্যাপিটাল বাজেট। তা আমি অন্য সময় এত বিস্তারিত আলোচনা করিনি, তবে এখন থেকে একটু বিস্তারিত আলোচনা করে অধ্যায় শুরু করব, সময় লাগুক। এই ক্যাপিটাল বাজেটটা কি কেউ বলতে পারবা শর্টকাটে? ক্যাপিটাল বাজেট কি? ক্যাপিটাল মানে কি? বাজেট মানে কি? বাজেট বলতে আমরা বাজেটই বুঝি, তাই না? সংগ্রহ, বরাদ্দ। হ্যাঁ, ক্যাপিটাল বাজেট মানে তহবিল সংগ্রহ, তাই না? বা তহবিল বরাদ্দ করা, সংগ্রহ করা। তো যাই হোক, এই ক্যাপিটাল বাজেট যখন আমরা করতেছি, এই ক্যাপিটাল বাজেটের বিভিন্ন উপায় আছে আমাদের এই ফাইন্যান্সে। এই ক্যাপিটাল বাজেট আমি চাইলে পে ব্যাক পিরিয়ডের মাধ্যমে করতে পারি। এরপর মানে পে ব্যাক পিরিয়ডকে আমরা প্রায়োরিটি দিতে পারি, দিয়ে করতে পারি। তারপরে AR মানে কি? এভারেজ রেট অফ রিটার্ন, ARR মনে আছে তোমাদের? এক করে লিখে তাহলে ভালো হবে। পে ব্যাক পিরিয়ড অথবা কি ARR, এভারেজ রেট অফ রিটার্ন। এছাড়া কি ছিল? ROI, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। তারপরে কি ছিল? NPV। এছাড়া কি ছিল? IRR, ইন্টারনাল রেট অফ রিটার্ন। এরকম বিভিন্ন পদ্ধতির মাধ্যমে আমরা কি করতে পারি? আমরা যে মূলধনটা সংগ্রহ করব, তা কোনটা লাভবান আমরা এটা যাচাই বাছাই কি করতে পারি? করতে পারি, ঠিক না? তো এই পে ব্যাক পিরিয়ডে যদি আমি প্রথমে আসি, এই পে ব্যাক পিরিয়ডের বাংলা অর্থ কি? পরিশোধ্য সময়কাল। মানে তুমি কি পরিমাণ বিনিয়োগ করেছো, আর ওই বিনিয়োগকৃত অর্থ কত সময়ে বা কত অল্প সময়ে তোমার কাছে ফেরত আসতেছে, তা যাচাই বাছাই হচ্ছে পে ব্যাক পিরিয়ড। আবারও বলো, কি বলেছি? পে ব্যাক পিরিয়ড বলো বলো। কত সময়ের মধ্যে আমার ইনভেস্টেড টাকা ফেরত আসবে, এটাই হচ্ছে পে ব্যাক। ইয়েস, এই তো সুন্দর সংজ্ঞা বলেছো তুমি। তাহলে বিনিয়োগের ইংলিশ কি? ইনভেস্ট। ইনভেস্টের আরো একটা নাম কি? NCO, নিট ক্যাশ আউটলে। নিট ক্যাশ আউটলে। আর ইনভেস্ট তোমরা মনে রাখবা যে শুধু ইনভেস্টের সাথে যদি ওয়ার্কিং ক্যাপিটাল থাকে, ওই অঙ্কটা যোগ করে NCO হয়। আর যদি ওয়ার্কিং ক্যাপিটাল না থাকে, শুধু ইনভেস্ট লিখলে কোনো ক্ষতি নেই। তার মানে NCOর সাথে যখন NCO পাবা, ইনভেস্টের সাথে কি যোগ হয়? ওয়ার্কিং ক্যাপিটাল। আর যে অঙ্কে ওয়ার্কিং ক্যাপিটাল নাই, সেই অঙ্কে ইনভেস্টও যা, NCO তাই। আর নিচে আমরা লিখি NCB। NCB মানে কি? নিট ক্যাশ বেনিফিট। নিট ক্যাশ বেনিফিট, যাকে আরো নাম লেখা যায় CF AT, বিটি না, এটি ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স,
যারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে তারা আর ফাইন্যান্স ডিপার্টমেন্টে অনেক আগে করেছো তো চ্যাপ্টার, এই জন্য মনে নাই অনেক কিছু, কারণ ফার্স্ট ইয়ারে করেছো তোমরা। ওকে, তাহলে পে ব্যাকের সূত্র শিখলা। জি ভাইয়া। এই পে ব্যাকের আরো একটা সূত্র আছে, পে ব্যাক পিরিয়ড, এ প্লাস এনসিও মাইনাস সি ডিভাইডেড বাই কি ডি। এই অংশটা হচ্ছে সমান হলে কি হলে প্রতি বছর, সমান হলে। আর এটা টাকার অঙ্ক কি হলে আমার নাকি অসমান হলে। অঙ্কের মাধ্যমে আরো বিস্তারিত দেখাবানি, আপাতত এমনি বুঝাই। এ মানে মানে তোমার বিনিয়োগকৃত টাকা যে বছরে উঠে আসছে তার পূর্বের বছরের সংখ্যাটা এ, মন থাকবে। যে বছর সম্পূর্ণ বিনিয়োগকৃত টাকা উঠে আসতেছে তার পূর্বের বছরের মান, মন থাকবে। জি ভাইয়া। তৃতীয় বছরে উঠে এসছে তার মানে এর মান হবে 2। আর এনসিও মানে তো বললাম বিনিয়োগ। যে বছরে টাকা উঠে আসতেছে ওই বছরের পূর্বের কিউমুলেটিভ কি বলেছে আবার বলো। যে বছর টাকা ফেরত আসবে ওই বছরের পূর্বের কিউমুলেটিভ মানটাই হচ্ছে সি। সি। আর ডি, যে বছর টাকা উঠে আসতেছে ওই বছরের সিএপেটি মানে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্সটাই কি হচ্ছে ডি। ডি। যারা বুঝতেছো না অঙ্কের মাধ্যমে ক্লিয়ার হবে, আপাতত না বুঝলে ক্ষতি নাই, আপাতত সূত্রটা মনে রেখো। হ্যাঁ, ওকে। এখন আমাদের আছে এ আর আর, এর পূর্ণরূপ কি এভারেজ রেট অফ রিটার্ন। বাংলা অর্থ কি, বাংলা অর্থ কি বলো, বাংলা করলে কি আসে বলো, বলো ভাইয়া। গড় উপার্জন হার, কে বলেছে সে সঠিক বলেছো, গড় উপার্জন হার, এভারেজ রেট অফ রিটার্ন। এর ফর্মুলা এভারেজ ইএটি, কি বলেছে আবার বলো। আর নিচে এভারেজ ইনভেস্টমেন্ট ইনটু কি 100। এভারেজ ইএটি নিচে এভারেজ ইনভেস্টমেন্ট ইনটু কি 100। এই এভারেজ ইএটি এর সূত্র কি, টোটাল ইএটি কে যত বছর ওই বছর দিয়ে ভাগ করবা করলে এভারেজ আইবে না আইবে না আসবে। আর এভারেজ ইনভেস্টমেন্টেরও কি আছে সূত্র আছে। যদি কোশ্চেনে তোমার ওয়ার্কিং ক্যাপিটাল থাকে কি থাকে, ওয়ার্কিং। এর অনেকভাবে সূত্র লেখা যায়, তবে আমি যে সূত্র লিখে দিয়েছি এটা সহজ, এটা মনে রাখবা। ওয়ার্কিং ক্যাপিটাল প্লাস ইনভেস্টমেন্ট প্লাস সেলভেজ ভ্যালু বাই 2, মানে ইনভেস্ট আর সেলভেজ ভ্যালু যোগ করে 2 দিয়ে ভাগ। আর ওয়ার্কিং ক্যাপিটাল কোনো কিছু করা লাগবে না, যোগ করে যে মানটা পাবা ওটাকেই বলা হবে কি এভারেজ ইনভেস্টমেন্ট। আর সেলভেজ ভ্যালু আর ওয়ার্কিং ক্যাপিটাল না থাকলে ওখানে 0 বসাই দিবা, তাহলে শুধু ইনভেস্ট কে 2 দিয়ে ভাগ করলেই এভারেজ ইনভেস্টমেন্ট হয়ে গেল। না বোঝনি? ওকে, সূত্রগুলো মনে রাখবা। রয়, রয় মানে কি রিটার্ন অন ইনভেস্টমেন্ট। তাহলে উপরে একই নিয়মে এভারেজ কি হবে ইএটি, আর নিচে অরিজিনাল ইনভেস্টমেন্ট মানে শুধু ইনভেস্টমেন্ট বোঝায়, কি বোঝায় নিচে শুধু অরিজিনাল ইনভেস্টমেন্ট, মানে এখানে আর অন্য কোনো কিছু বইবে না, শুধু ইনভেস্টমেন্টটা বইবে। এনপিভি মানে কি নেট প্রেজেন্ট ভ্যালু। টোটাল প্রেজেন্ট ভ্যালু থেকে যখন তুমি
এনসিও মানে কি? নিট ক্যাশ নিট ক্যাশ আউটলে বিয়োগ করবা করে যে মান পাবা যাকে কি বলবে? এনপিভি। এই এনপিভির সাথে আর একটা ফর্মুলা আছে পিআই। পিআই এর পূর্ণরূপ কি কে বলতে পারবে? প্রফিটেবিলিটি ইন্ডেক্স। কি বলেছে আবার বলো? প্রফিটেবিলিটি ইন্ডেক্স। এখানে জাস্ট ভাগ করে দিবা, টোটাল প্রেজেন্ট ভ্যালুকে ভাগ করবা কি দিয়ে? এনসিও। তো এর সাথে আরো একটা সূত্র এনপিআই। এর আবার সিস্টেম প্রফিটেবিলিটি ইন্ডেক্স থেকে -1 বিয়োগ করা, আর যদি 1 বড় হয় 1 থেকে কি বিয়োগ করা? যে কোনো একটা হবে। ওকে। আর পে ব্যাক পিরিয়ড যেখানে করেছিলা ওখানে যদি তোমার এসপি নির্ণয় করতে বলে, কি নির্ণয় করতে বলে? এসপি এসপি মানে কি? সক্রিয়। এসপি মানে কি কে বলতে পারবে? এখানে লিখে দিই, মনে করো এসপি। এসপি মানে কি? সারপ্লাস লাইফ। কি বলেছে আবার বলো? সারপ্লাস লাইফ মানে উদ্বৃত্ত। এই সারপ্লাস লাইফের সূত্র হচ্ছে ইউজফুল লাইফ থেকে মাইনাস করবা পে ব্যাক পিরিয়ড। কি বলেছে আবার বলো? ইউজফুল লাইফ মনে করো ইউজফুল লাইফ 5 বছর আর পে ব্যাক পিরিয়ড মনে করো 3.5 বছর, তাহলে এখনো থাকলো কত বছর? ওইটাই তোমার এসপি মানে সারপ্লাস লাইফ, মানে তোমার টাকা উদ্ধার হয়ে আরো বাড়তি আছে না, বোঝনি? আইআরআর এর সূত্র ইন্টারনাল রেট অফ রিটার্ন এ প্লাস সি সি মাইনাস ডি ইন্টু বি মাইনাস কি ভাইয়া? এ। আমি একটা মিনিং আকারে সূত্র লিখে দিই। এ মানে লোয়ার ডিসকাউন্ট রেট। আবার বলো কি? সি মানে এনপিভি অফ লোয়ার ডিসকাউন্ট রেট। তাহলে সি মানে আবারও কি লিখবা? এনপিভি অফ লোয়ার ডিসকাউন্ট। আর ডি মানে এনপিভি অফ হায়ার ডিসকাউন্ট রেট ইনটু হায়ার ডিসকাউন্ট রেট মাইনাস লোয়ার ডিসকাউন্ট রেট। এই হলো তোমার এ বি সি ডি এর ফর্মুলা। বাংলায় বললে এ হচ্ছে সব থেকে ছোট পার্সেন্ট, মনে করো এ 10% ছোট। বি মনে করো বড় পার্সেন্ট 15%। এটা এ আর এটা কি? বি। সি মানে পজিটিভ মান, মনে করো এর মান এসছে 5,000 টাকা প্লাস ফিগারে। আর ডি মানে নেগেটিভ মান, মানে এর মানটা মাইনাস ফিগারে থাকবে, মনে করো 2,000 টাকা মাইনাস ফিগারে আছে, এটা ব্র্যাকেটে হবে। এভাবে তোমার 4টা মান আসবে অঙ্ক করার সময়, না বোঝনি? তাহলে এই কনসেপ্টটা, এই সূত্রগুলো ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। এই সূত্রগুলো ক্লিয়ার? আরো দেবো? যদি চাও আমি দিচ্ছি। তোমাদের সিস্টেমেটিক্যালি বুঝালাম তো, মন থাকবে না কেন? ফার্স্ট ইয়ারে তো ভাই এগুলো করছি, আমাদের তো মনে থাকবে অবশ্যই। ভাই, এগুলো তো 9 10 করছি ভাই, এগুলো তো একটা আহলে করছি। ওকে, তোমাদের জন্য নতুন না, ভালো করে পড়ো, পারবা ইনশাআল্লাহ। ওই যে মাঝে একটা ভিডিও দেখছিলে না, ইনশাআল্লাহ তোমার ভালো হবে, তাই তো? আমার বিশ্বাস তুমি ছাড়া পেয়ে যাবা, তাই তো? যাই হোক, পড়াশোনা করো, শুরু করে দাও,
পারবা। এখানে আর কি থাকতে পারে কেউ বলতে পারবা? বাড়তি কি থাকতে পারে? যা শিখাইছে এর মধ্যে বাড়তি আর কি থাকতে পারে বলো? পি বি আর টিও তো আমরা একটা সূত্র করছিলাম, ওইটা কি হবে না? ওটা পার্সেন্টেজে আসে মাঝে মধ্যে, তবে খুব কম, রেয়ার। আর শিখাইছিলাম মনে আছে, ডিসকাউন্টেড পে ব্যাক পিরিয়ড। এই সূত্রটাও কার মতো? পে ব্যাক পিরিয়ডের মতো, শুধু মিনিংটা কি আলাদা। মানে যখন আমরা অঙ্ক করব তখন একটু আলাদা ভাবে করতে হয়, শিখাই দিব, তখন সমস্যা নাই। এখন আমরা এই অঙ্কের বেসিক একটু আলোচনা করি। এই অঙ্ক করতে হলে আমাদের প্রয়োজনীয় কিছু ঘর লাগবে। তো 1 নাম্বার ঘর হচ্ছে ইয়ার। আবার বলো, 1 নাম্বার ঘর কি? ইয়ার মানে বছর। 2 নাম্বার ঘর লাগবে আমাদের, কি লাগবে? ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স। এরপর আমাদের লাগবে 3 নাম্বার। 3 নাম্বার লাগবে আমাদের কি? ডেপ্রিসিয়েশন। আর এর সিস্টেমটা উপরে কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু ডিভাইডেড বাই কি? ইয়ার বাই এন, তাই না? তাহলে 3 নাম্বার পর্যন্ত শেষ। এরপর আমাদের 4 নাম্বারে কি থাকে? আর্নিং বিফোর ট্যাক্স, ইবিটি। তো ইবিটি কেমনে পাই মনে আছে? 2 থেকে 3 মাইনাস, অর্থাৎ ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স থেকে কি বাদ দিব? অবশ্যই ডেপ্রিসিয়েশন বাদ দিলে কি পাবা? ইবিটি, আর্নিং বিফোর ট্যাক্স। এরপরে কি? 5। এই 5 নম্বরে হচ্ছে আমাদের ট্যাক্স। ট্যাক্স, এই ট্যাক্সের কাজ হচ্ছে এই 4 নাম্বারের সাথে পার্সেন্টেজ করা। মানে ট্যাক্স যত পার্সেন্ট বলবে, এই ইবিটির উপরে তত পার্সেন্ট করলে ট্যাক্স পেয়ে যাবা, না বোঝনি? ওকে। এরপরে 6 নম্বরের কাজ কি? ইএটি মানে আর্নিং আফটার ট্যাক্স। তো এর কাজ মনে রাখবা 4 এর সাথে 5 বিয়োগ করা। অর্থাৎ তোমার ইবিটি থেকে ট্যাক্স বাদ দিলে কি পাবা? ইএটি মানে আর্নিং আফটার ট্যাক্স। এখন 7 নাম্বারের কাজ, এই 7 নাম্বারের কাজ হচ্ছে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। তো এখানে করণীয় 6 নাম্বারের সাথে 3 নাম্বার যোগ করা। এখন আমি তোমাদের বেসিক তথ্যগুলো ক্লিয়ার করি, তাহলে আরো ভালো হবে। দেখো এই ঘরটা কি আছে? ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স। আর লাস্টে যেটা আমরা দাগ দিলাম ওই ঘরটা কি? তার মানে এই ক্যাশ ফ্লো মিল আছে না নেই? তার মানে এর মাঝেও ডেপ্রিসিয়েশন আছে, এর মাঝেও কি আসলো? ইয়েস, এটা বিফোর ট্যাক্স, তার মানে এর মাঝে ট্যাক্স আছে। আর এটা কি? তার মানে আমরা এই মান থেকে মূলত ওই মানে যাওয়ার জন্য এত কাজ করলাম, না বোঝনি? মানে এখানে ট্যাক্স বাদে। আর এটা কি? এইটা ট্যাক্স সহ, আর এটা কি? ট্যাক্স বাদে। ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স মানে এখানে ট্যাক্স আছে, ডেপ্রিসিয়েশনও আছে। আর লাস্টেরটা ক্যাশ ফ্লো মানে ডেপ্রিসিয়েশন আছে, আর আফটার ট্যাক্স মানে ট্যাক্স নাই। তোমাদের বর্তমান যুগের ভাষ্য মতে বেডা যুক্ত আর বেডি যুক্ত, এটা তাই তো? আর লাস্টেরটা কি?
ভাই বিফোর হইছে বিএফ ছাড়া আর এই আমি সম্পূর্ণ বোঝাচ্ছি, এটাই বিএফও আছে, এটা কি কিও আছে, before আছে। দুটোই আছে, এটা দুটোই আছে। আর ইবিটি এখানে শুধু কি নেই, ডেপ্রিসিয়েশন তো আর নেই, তো এখানে মনে করো শুধু এইটা আছে। আর এখানে আবার দেখো ইএটি মানে কি, আর্নিং আফটার ট্যাক্স, এর মাঝে কিচ্ছু নেই, এর মাঝে কি নেই, এ বোঝেই না কিছু। আর এই জায়গায় আমাদের দেখো আবার কি আছে, আফটার ট্যাক্স আছে, মনে করো এখানে এটা আছে, ওই টাকা পয়সা হয়ে গেলে তখন তো এটার অভাব হয় না, বোঝো নি? ক্লিয়ার কিনা দেখো এখন, মানে সিস্টেমেটিক্যালি সেন্স, এখানে ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স, এর মাঝে ডেপ্রিসিয়েশনও আছে, আবার কি আছে, ট্যাক্সও আছে। ট্যাক্সও আছে। আর একেবারে লাস্টেরটার দিকে তাকাও, ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স, শুধু ডেপ্রিসিয়েশন আছে কিন্তু ট্যাক্স আর নাই। নেই। মনে করে না এই বিয়ে শাদীর আগে এই অবস্থায় ছিল, আর লাস্টে একেবারে যখন বিয়ে শাদী হয়ে গেছে তখন আর কিনা অত কিছু পোষে, তাই তো? নিজের ওয়াইফের খাওয়াইলে সব পাওয়া যাবে, তাই না? তখন বুদ্ধি হয়, তার আগে তো ছেলেদের বুদ্ধি হয় না। ওকে, যাই হোক, আমরা আর অত গভীরে না যাই, এখন এখানে আসি। ইবিটি মানে কি, আর্নিং বিফোর ট্যাক্স। এর মাঝে এই দেখো, এই আর্নিং কথা থাকা মানে এর মাঝে কি নাই, ডেপ্রিসিয়েশন নাই। বিফোর ট্যাক্স মানে কি, ট্যাক্স আছে। ট্যাক্স আছে। আর এই আর্নিং আফটার ট্যাক্স মানে কি, ট্যাক্স নাই। ট্যাক্সও নাই, ডেপ্রিসিয়েশনও নাই। এই সিস্টেম গুলো মনে রাখতে পারবা না তোমরা? জি ভাইয়া। আচ্ছা, মনে করো ভাইয়া তোমার কোশ্চেনে ক্যাশ ফ্লো কথা বলা আছে আর ট্যাক্স রেটও আছে, আর কোনো কিছু বলা নেই, তাহলে মনে করবা চোখ কান বুঝে ওই অঙ্কটা ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স এর তথ্য দেওয়া আছে, না বোঝনি? ক্যাশ ফ্লো কথাও বলা আছে, আবার কি দেওয়া আছে, ট্যাক্স। ট্যাক্স। তাহলে মনে করবা ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স দেওয়া আছে, মন থাকবে না? জি ভাইয়া। এবার ক্যাশ ফ্লো বলা আছে আর কিছু বলা নেই, তখন মনে করবা তোমার ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স দেওয়া আছে, মানে ট্যাক্স দেওয়া নেই, তখন মনে করবা লাস্টেরটা দেওয়া আছে, মন থাকবে? জি ভাইয়া। এবার তোমার ক্যাশ ফ্লো বলা নেই, শুধু আর্নিং বলা আছে, আর্নিং, আবার ট্যাক্স দেওয়া আছে, তার মানে ওটা হবে আর্নিং কি, বিফোর ট্যাক্স। বিফোর এবার ট্যাক্স দেওয়া নাই, শুধু আর্নিং বলা আছে, তার মানে কি বলবা? আর্নিং আফটার ট্যাক্স। তাহলে এই চারটে ভাষা ক্লিয়ার কিনা বলো? জি ভাইয়া। ক্লিয়ার। জি ভাইয়া। এখন কথা হচ্ছে কোশ্চেনে সবকিছুই মনে করো না, আমি যতগুলো কথা বললাম এই কথা ঘুরাই ফিরাই কোশ্চেনে বলা আছে, আর ডিরেক্টলি বলে দিয়েছে এটা আর্নিং আফটার ট্যাক্স, তাহলে আমার ওই কথাটার দাম আছে? তার মানে আমি বুঝালাম তোমার কোশ্চেনে যদি ডিরেক্টলি লিখেই দেয় ইএটির মান দেওয়া আছে, অথবা ইবিটির মান দেওয়া আছে, অথবা ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স এর মান দেওয়া আছে, অথবা ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স এর মান দেওয়া আছে, তাহলে আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো আর ভাবা লাগবে? না ভাইয়া। তখন তোমরা তো বুঝবাই যে কোন মানটা দেওয়া আছে, না আমার কথা এখনো বোঝোনি? আর যখন ডিরেক্টলি বুঝতে পারছো না কিসের মান দেওয়া আছে, আমি একটু আগে যেভাবে তুলনা করলাম ওভাবে তুলনা করে বুঝবা যে কার মান দেওয়া আছে, না বোঝনি? এতটুকু না বুঝলে হবে না। কলেজে 100 জন ছেলের মাঝে একটা যোগ্য ছেলে বাছাই করতে পারো, পরীক্ষার খাতায় কেন এই 4টা অপশনের মধ্যে একটা অপশন বাছাই করতে পারবা না? কও, পারবা না? জি ভাইয়া। না পারলে আবার বলবা, আমি আবার বুঝাই দিব। তাহলে আমরা কত পর্যন্ত ছক শিখেছি? 7। 7। এবার আমাদের 8 নাম্বারে, 8 নাম্বারে আমি একটু দেখানো যায় কি, দেখি তাহলে সুবিধা হবে না। হ্যাঁ, দেখানো যাচ্ছে। 8 নাম্বার আইটেমে মনে করো তোমার থাকতে পারে কিউমুলেটিভ ক্যাশ ফ্লো
আফটার ট্যাক্স। তোমরা পরিসংখ্যান করেছো না সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। ওই যে তোমাদের সিএফ কোডটা, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কোডটা মনে আছে ভাইয়া? কথা বলো, আমাকে একটু বলো কি করতা। প্রথমে 5 টাকা 5 টাকা বসাইতা, তারপরে আর 3 টাকা, 5 আর 3 8 টাকা, মনে আছে? তার মানে ওই যে 7 নাম্বার ঘরে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স আছে, তাহলে ওই 7-এর কিউমুলেটিভ করবা। কি করবা? কিউমুলেটিভ। আর এই ঘরটা তখনই লাগবে যখন কিনা পে ব্যাক পিরিয়ড চাইবে। আবার এটা অসমান থাকবে। কি সমান? অসমান। না হলে কিন্তু এই 8 নাম্বার ঘরের কোনো দরকার নেই, এই জন্য ক্রস চিহ্ন দিয়ে রাখলাম। মানে 8 নাম্বার তখনই দরকার যখন পে ব্যাক পিরিয়ড আবার কি অসমান। আমার কথা বুঝেছো না বোঝো না এখনো? জি ভাইয়া। এই ঘরটা তখনই লাগবে। কখন লাগবে বলো? যখন পে ব্যাক পিরিয়ড বা অসমান তাও। অসমান মান হওয়া। ইয়েস। এখন এই 8 নাম্বার ঘরটা আমি আরো একবার করতেছি। 8 নাম্বার কেন বলো তো? কে বলতে পারবা? ডিসকাউন্ট পে ব্যাক পিরিয়ড যদি চাই, ডিসকাউন্ট পে ব্যাক পিরিয়ড চাই। আচ্ছা, আমি 8 নাম্বারটা আরেকবার পরে বুঝাবানি। মানে এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো আগে? জি ভাইয়া। তাহলে এই 9 নাম্বারে মনে করো তোমার ডিসকাউন্ট কি ফ্যাক্টর। 9 নাম্বার কি আবার বলো? ডিসকাউন্ট। ডিসকাউন্ট ফ্যাক্টর। এই ফ্যাক্টরটা কিভাবে বের করবা? উপরে 1, নিচেই 1, দশমিক পার্সেন্টেজ। এটা সিস্টেমটা কি? মনে করো তোমার 8%, তাহলে 8 মানে এভাবে লিখবা 0.08। একটা সংখ্যা লিখবা না, দুটো সংখ্যা কমপক্ষে, না বোঝনি? জি এই 7.5% হয়, তাহলে কি লিখবা আবার বলো? 0.75। 7.5 একটা সংখ্যা, জানার আরাম লিখো না 0.75, তাহলে কিন্তু 75% হয়ে যাবে। আর যারা না বোঝো 100 দিয়ে ভাগ করে নিবা, সহজ কথা। 8%, 8-কে 100 দিয়ে ভাগ করবা, তাহলে তোমার ওই মানটা চলে আসবে, না বোঝনি? জি ভাইয়া। এবার 10% হলে 0.10, 12% হলে 0.12। তার মানে এই পয়েন্টের পরে ওই মানটা বসাবা। এই যে মানগুলোর কথা বলতেছি, এই মানগুলো বসাবা। তাহলে 1-কে প্রথমে 1 পয়েন্ট ওই মান দিয়ে ভাগ করবা, করলে একটা মান আসবে না আসবে না? আসবে। ওটা প্রথম বছরের। ওই মানকেই ক্যালকুলেটর না বন্ধ করে ওই মানকে আবার ভাগ করবা 1.08 বা 1.075 অথবা 1.10, যা থাকবে তাই দিয়ে, না বোঝনি? তোমরা মনে করো একটা মান লেখো, মনে করো 1 ভাগ 1.10 কত এসছে? বলো বলো। 0.90। 9090। ভাইয়া 0. আচ্ছা, এই অংশকেই মানে তোমার দ্বিতীয় ধাপের কাজ এমন, আবার ওই অঙ্ক ক্যালকুলেটর বন্ধ করো না, ওই অবস্থায় রেখে আবার ভাগ করো নিচে 1.10 দিয়ে। জাস্ট ভাগ 8 9 82 ভাইয়া। 82 0.826। 7। আচ্ছা, এরপর লক্ষ্য করো আর কোনো কিছু করবা না। এবার তোমার ক্যালকুলেটর জাস্ট একবার ইকুয়াল দাও, দেখো একটা মান আইবে। 75 এভাবে আবার একটা ইকুয়াল দেবা, আবার একটা সংখ্যা চেঞ্জ হবে, না বোঝনি বিষয়টা? ওকে, অঙ্কে আরো ক্লিয়ার করে দেবো। 826। এবার
10 নাম্বার কলাম হবে প্রেজেন্ট ভ্যালু। তো এর কাজ হবে, খুব ভালো করে বুঝবা প্রেজেন্ট ভ্যালুটা আমরা কেমনে করি। ওই যে 7 নাম্বারে ক্যাশ ফ্লো ছিল মনে আছে, আর এই ডিসকাউন্ট ফ্যাক্টর, এই দুটো গুণ করবা, করলেই প্রেজেন্ট ভ্যালু পাওয়া যায়। আবার বলো কার সাথে করবা? ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স আফটার টাইম গুণ করবা কার সাথে? ডিসকাউন্ট ফ্যাক্টরের সাথে। ডিসকাউন্ট ফ্যাক্টরের সাথে গুণ করে যা পাবা তার নাম কি হবে? প্রেজেন্ট ভ্যালু। বাহ, ফাইন। এখন তোমাদের এখানে যে ঘরটা হবে, মনে করো 11, এটাকেও বলা হয় এক প্রকার, কি বলা হয়? কিউমুলেটিভ প্রেজেন্ট ভ্যালু। কি বলেছে আবার বলো? কিউমুলেটিভ প্রেজেন্ট। যদি না তোমার কোশ্চেনে ডিসকাউন্ট পে ব্যাক পিরিয়ড না বলে, তাহলে এই শখটা করা লাগবে না। যখন তোমার ডিসকাউন্টেড পে ব্যাক পিরিয়ড চাইবে, তখন আমরা এই 11 নাম্বারের কাজটা করব, মনে থাকবে? তা এর কাজ হবে এই 10 নাম্বার ঘরকে কিউমুলেটিভ করা। কি বলিস আবার বলো? 10 নাম্বার ঘরকে কিউমুলেটিভ করা। এই পে ব্যাক পিরিয়ডের ক্ষেত্রে 7 নাম্বার মানে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স কে কিউমুলেটিভ করা। আর যদি ডিসকাউন্টেড বলে, তখন আমরা ক্যাশ ফ্লোকে কিউমুলেটিভ না করে প্রেজেন্ট ভ্যালুকে কিউমুলেটিভ করব। আর বাকি সূত্র যা সব সেম, শুধু এই ঘরের কাজ আলাদা। না আমার কথা এখনো বোঝো নাই তোমরা? বুঝছি ভাইয়া। ওকে, তাহলে এই কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হতে হবে। যদি ক্লিয়ার না হও তাহলে কিন্তু সমস্যা। আশা করি ক্লিয়ার। ওকে, তাহলে এই ঘরটাও কিন্তু আমাদের প্রয়োজন নাই, যদি নাকি এই ডিসকাউন্টেড পে ব্যাক পিরিয়ড না আসে। তাহলে আমাদের 8 আর এই যেখানে 11 করলাম, এই দুটো ঘরের প্রয়োজন হবে না, যদি নাকি এখানে পে ব্যাক পিরিয়ড আর এখানে ডিসকাউন্ট পে ব্যাক পিরিয়ড যদি না চাই, তখন এই দুটো ঘর কোনো কাজে লাগবে না। এরপর তোমার আইআরআর যদি চাই, তখন বাড়তি 2টা ঘর করা লাগবে, না হলে করা লাগতো না। মানে একটা ডিসকাউন্ট ফ্যাক্টর প্রেজেন্ট ভ্যালু করাইছো না, একটুখানি শিখেছো না একটুখানি আগে, আবার একটা করতে হবে। আবার একটা কেন করতে হবে খুব ভালো করে বোঝো, তোমরা এই বেসিকটা অনেকেই বোঝো না। তোমরা মনে রাখবা যে তোমার বিনিয়োগকৃত টাকা মনে করো 50,000। তাই এই যে প্রেজেন্ট ভ্যালু, এই প্রেজেন্ট ভ্যালুতে করে মনে করো 48,000 হয়েছে। তাহলে কত হাজার টাকা এখানে তোমার বিনিয়োগ ছিল? 50। তার মানে বিনিয়োগকে এনসিও বলে, এনসিও। আর তুমি যে টাকাটা পাচ্ছ এটা কি বলে? টোটাল প্রেজেন্ট ভ্যালু। তাহলে এনসিও থেকে আমরা বিয়োগ করি না টোটাল প্রেজেন্ট ভ্যালুতে বিয়োগ করি? টোটাল প্রেজেন্ট ভ্যালু থেকে আমরা এনসিও বিয়োগ করি। তাহলে বিয়োগ করে কি হলো বলতো? 2,000 টাকা নেগেটিভ। তাহলে পরে আমার পজিটিভ করতে হবে না? তাহলে পরে আমার টোটাল প্রেজেন্ট ভ্যালু যদি বাড়াইতে হয়, মনে রাখবা টাকা বাড়াইতে হলে পার্সেন্টেজ কমাইতে হয়, মানে বিপরীত। টাকা বৃদ্ধি করতে হলে কি করতে হয় আবার বলো? পার্সেন্টেজ কমাইতে হয়। মনে থাকবে না থাকবে না? কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। কোনো সমস্যা বলো ভাইয়া, বলো বলো আমাকে, আমি একটু কমেন্ট চেক করে নিই। ওকে, তাহলে এখন তোমার আর সমস্যা নেই। তার মানে আমি বলেছি এখানে টাকা যেহেতু 48,000 টাকা আমার 50-এর থেকে কম, 50,000 থেকে কম, তাহলে আর একবার 50,000 থেকে কি করতে হবে? বেশি করতে হবে। আর বেশি করতে হলে পার্সেন্টেজ কি করতে হবে?
কমাইতে হবে। কমাতে তাহলে হবে। কেন ডিসকাউন্ট ফ্যাক্টরের মান দুটো করতে হয় বুঝতে পেরেছো? ওই যে আইআরআর করতে একটা লোয়ার ডিসকাউন্ট রেট লাগে আর একটা হায়ার ডিসকাউন্ট রেট লাগে, মনে আছে ভাইয়া? এই জন্য তার মানে এই ছক গুলো লাগবে। তার মানে আমি যদি এখন আবার সূত্রে ফিরে আসি, তোমাদের বেসিক্যালি কোন পর্যন্ত কার কি করা লাগবে এটা তোমার বোঝাইতে হবে। তা এই যে ডিসকাউন্ট পে ব্যাক করতে হলে তোমার কোন ছকে যাওয়া লাগবে? কিউমুলেটিভ, এই কিউমুলেটিভ প্রেজেন্ট ভ্যালু করতে যা যা লাগে তাই তাই করতে হবে, পারবা না? জি ভাইয়া। আইআরআর করতে হলে প্রেজেন্ট ভ্যালু কয়টা লাগবে? 2টা। এর জন্য যা যা লাগে তাই তাই করতে হবে। ক্লিয়ার হও, মানে একেবারে বেসিক ক্লিয়ার করো, পরে আর যাতে না কোশ্চেন করা লাগে ভাইয়া কেন হয়েছে এই কথা যেন কোশ্চেন না করা লাগে। হ্যাঁ, এখন যত কোশ্চেন করে নাও। এরপর দেখো এনপিভি, এটা করতে হলে একটা প্রেজেন্ট ভ্যালু পর্যন্ত যাওয়া লাগে, প্রথমটা। এর জন্য যা যা করা লাগে তাই তাই করতে হবে। এই অংশটা যেহেতু এর সাথে জড়িত, তার মানে এর সাথেই সম্পর্ক, না বোঝনি? জি ভাইয়া। মানে প্রেজেন্ট ভ্যালু করতে যা যা লাগে আমি ডিরেক্টলি বলতে পারবো না 10টা ঘর লাগবে, কারণ দেখা গেল তোমার ওই ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স দেওয়া আছে, আগের গুলোতে আর লাগবে? তাহলে লাগবে না। এই রয় করতে আমাদের ইএটি পর্যন্ত যা লাগে তাই, এর বাইরে লাগবে না। কোন পর্যন্ত? ইএটি মানে কি? আর্নিং আফটার ট্যাক্স। এই দুইটার জন্যই সেম কথা, এ আর 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 রয়, এই দুইটার জন্যই সেম কথা। ইএটি পর্যন্ত যা যা লাগে তাই তাই। আচ্ছা, এখন কোন কারণে ভালো করে বোঝো ভাই, একটা ব্যতিক্রম বলি, কারণ তোমরা এখন ফার্স্ট ইয়ারে পড়ো না, কোন ইয়ারে পড়ো? থার্ড ইয়ারে। তো এই জন্য একটু বেসিক জানা লাগবে। মনে করো তোমার ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স দেওয়া আছে পরীক্ষায়, এখন তোমার লাগবে ইএটি। এখন বলতে পারো ভাইয়া আমাদের তো ব্যাক নিয়ম শেখাননি, তোমার বলো তো ইএটি থেকে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স করতে কি করা লেগেছিল? ডেপ্রিসিয়েশন যোগ করেছিলাম। তাহলে এখন আমি যদি ব্যাক আসি, ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স থেকে ডেপ্রিসিয়েশন বিয়োগ করে ইএটি তে আসতে পারবো না পারবো না? তার মানে না বলার সুযোগ নাই। ওকে, এবার আসো এখানে কি আছে? পে ব্যাক পিরিয়ড। এই সমান হলে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স পর্যন্ত যা যা লাগে তাই তাই, না বোঝনি? আর এই অসমর জন্য কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। দেখো এখন তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে বলো। আমার পূর্ণাঙ্গ বেসিক শেষ এখানে। আগামী দিন থেকে এই চ্যাপ্টারের আমি অঙ্কগুলো শেখাবো, এরপর আবার বেসিক দেবো রিস্ক এন্ড রিটার্নের। মানে এটা একটা পার্ট, রিস্ক আর রিটার্ন আর একটা পার্ট, মানে দুই পার্টে এই চ্যাপ্টারটা শেষ হবে। মনে হচ্ছে বুঝতেছো? সূত্র বুঝতেছো মনে হচ্ছে? বারবার ক্লাসটা দেখবা, সূত্র কি করবা, বারবার চেক করবা, সমস্যা হলে আমাকে বলবা, ঠিক আছে? কোনো সমস্যা থাকলে এখনো বলো আমাকে। কোনো সমস্যা আছে থাকলে বলো। তোমাদের কোশ্চেন না থাকলে কিন্তু আমার কোশ্চেন শুরু হয়ে যাবে, দ্রুত কোশ্চেন শুরু করো। হান্নান সরকার ভাইয়া তুমি বলো। হান্নান সরকার। ভাই আমি তো কিছুই বুঝতে পারতেছি না। কিছুই বুঝতে পারছো না? তাহলে এতক্ষণ ধরে কি বললে সে বুঝতেছি।
এই হৃদয়, জি ভাইয়া। এই পিআই এর পূর্ণরূপ কি বলো? পিআই এর পূর্ণরূপ কি? আমার সময় কি জানাতে? প্রফিটেবিলিটি ইন্ডেক্স। এই জেরিন, জেরিন বলো, জেরিন, 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 তাসনিম, তুরশা নাকি তুমি বলো? মাইমা বলো, মাইমা। কানে শোনো না? মামুন বলো। ভাইয়া কি বলতাম? এনপিআই এর পূর্ণরূপ কি? এনপি এর পূর্ণরূপ ভাইয়া হুম, নিট প্রফিটেবিলিটি ইন্ডেক্স। ইয়েস, নিট প্রফিটেবিলিটি ইন্ডেক্স। এই শিরিন শিলা, জি ভাইয়া। এ আর আর এর পূর্ণরূপ বলো। এবারে দুইটা মিটার। এভারেজ রেট অফ রিটার্ন। বাহ। ময়না, র এর পূর্ণরূপ বলো, ময়না। নবীন সাহেব, এই নবীন, তুমি পুরাতন হয়ে গেছো, তুমি আর নবীন নেই। হ্যাঁ ভাই। আই আর আর এর পূর্ণরূপ জি ভাই। বলো, 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 বলো। ইন্টারেস্ট রেট অফ ইন্টারনাল রেট অফ রিটার্ন, ইন্টারেস্ট না পাগল, রেট অফ রিটার্ন। ইন্টারনাল, ইন্টারনাল। হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন। বাহ, ইন্টারনাল রেট অফ রিটার্ন। বাহ। এরপর আমাদের রূপানাথ, তুমি বলো, এই সি দ্বারা কি বোঝায়? আই আর আর এর সি দ্বারা কি বোঝায়? পারবা? এই সবুর বলো, সবুর। ভাইয়া হ্যাঁ বলো, এই আই আর আর এর সি দ্বারা কি বোঝায়? ভাইয়া আমি মিনিং সহ লিখে দিছিলাম। এনপিভি অফ লোয়ার ডিসকাউন্ট রেট, এনপিভি অফ, লোয়ার ডিসকাউন্ট রেট। আমাদের সাদিয়া বলবে, সাদিয়া। জি ভাইয়া। তুমি বলো, ডাব্লিউসি এর পূর্ণরূপ কি? যাবো। সি এর পূর্ণরূপ কি? ডাব্লিউসি, ওয়ার্কিং ওয়াটার ক্যাপিটাল, ওয়ার্কিং ওয়াটার এর বাংলা অর্থ কি? কার্যকরী মূলধন। কার্যকারী মূলধন। ইয়েস, কার্যকারী মূলধন। বাহ। এরপর আছো কে? সজীব, সজীব, স্বপ্না। জি ভাইয়া। ও আই এর পূর্ণরূপ কি? ও আই এর পূর্ণরূপ ভুলে গেছি। অরিজিনাল ইনভেস্ট। সুমাইয়া, এই সাদিয়া, সুমাইয়া প্রত্যেক ব্যাচে থাকবে এক একটা নামের। সুমাইয়া কাও, সুমাইয়া এখানে আবার দুইটা। সুমাইয়া আফরিন বলো। তাহলে এখন সুমাইয়া লাবিব বলো। শোনো না তোমরা কানে? তানিয়া বলো।
ওই ওরা হচ্ছে কানে শোনে না। এই লাবিব শুনতেছে, সুমাইয়া লাবিব। তা তুমি বলো ই এটি এর পূর্ণরূপ কি? ই এটি Earning after tax. আর্নিং আফটার ট্যাক্স। ওকে, এই তানিয়া বলো। সুমাইয়া, তানিয়া বলো, তুমি কি বলবা? এনসিও এর পূর্ণরূপ বলো। এনসিও, হ্যাঁ, নিড ক্যাশ আউটলেট। ওকে। উম্মে তাসনিম আছো আপু আপনি? উম্মে তাসনিম, জি স্যার। তুমি এই চ্যাপ্টারের নাম বলো। ক্যাপিটাল বাজেট এন্ড রিস্ক অ্যানালাইসিস। বাহ, দেখেছো লাস্টে একটা সুন্দর একটা কোয়েশ্চেন করলাম তোমাদের। যাই হোক, এভাবে মনোযোগী হতে হবে, যা শেখাইছি। এই নিশাত, তুমি পরে এসছো, তুমি একটা কোয়েশ্চেনের উত্তর দাও তাহলে। আমি মাত্র ঢুকলাম। হ্যাঁ, এই জন্যই তো দেখলাম তোমাকে। এনসিবি এর পূর্ণরূপ আমি কালকে বলবো, আজকে জানি না। কালকে বলবা? এই কেউ একজন বলে দাও ওর পক্ষ থেকে। Need cash benefit. নিট ক্যাশ বেনিফিট। বেনিফিট। ইয়েস। আবারও তোমাদের সুযোগ দিই, কোনো কোয়েশ্চেন থাকলে বলো, না থাকলে আমরা ক্লাস শেষ করে দিব। কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। এই যারা মডারেটর আছো, আমার মেসেঞ্জারে মেসেজ দিবা, আবারও বলে দিচ্ছি। আর তোমাদের যারা বন্ধুরা আছে অনলাইনে কোর্স করতে চাই, বলো যে ভাইয়া প্রথমেও যা নেয় পরীক্ষার 1 মাস আগেও তাই নেয়। এখন তো ভর্তি হও, চাপ মুক্ত থাকো। কারণ এখানে তো আমাদের বারবার টাকা দেওয়া লাগে না, মাসে মাসে টাকা দেওয়া লাগে না। এই জন্য যারা ভর্তি হতে চায়, তোমাদের ফ্রেন্ড সার্কেল আমার সাথে যোগাযোগ করতে বলো। যাদের টাকার অনেক সমস্যা, তাদেরও যোগাযোগ করতে বলবা। আমি যতটুকু পারি কম করে নেব, বা 1টা বা 2টা কিস্তি সুযোগ দেবো। আমার কথা বুঝতে পেরেছো? মনে করো তোমার একটা ফ্রেন্ড আছে, অনেক টাকার সমস্যায় আছে, এখন টাকা নেই, কোর্সটা করতে চায়, করতে পারছে না। 1 মাস বা 1.5 মাস সময় দিলাম, কিছু টাকা দিয়ে ভর্তি হলো, ছাড়ে ভর্তি করে নেবো, কোনো সমস্যা নেই, যদি আর্থিক সমস্যা থাকে। আর যদি আর্থিক সমস্যা না থাকে, তাহলে তার জন্য আর ছাড় নেই। বলবা যে ভাইয়া যেহেতু প্রথম থেকে পড়াচ্ছে, এখন ভর্তি হলে পূর্ণাঙ্গ কোর্সটা ভালো শিখতে পারবে এবং পরীক্ষায় ইফেক্টিভ হবে অনেক বেশি। আর তোমরা যদি আগে থেকেই ভালো করে শেষ করতে পারো ভাইয়া, আমি তোমাদের এবছর, যেহেতু আমাদের কি ওয়েবসাইট হয়ে গেছে, সুন্দর করে পরীক্ষা নেওয়ার সিস্টেমও করব। বুঝতে পেরেছো? আগে থেকে যদি আমরা কোর্স শেষ করতে পারি, তখন আমরা পরীক্ষা নেওয়ার সিস্টেমটা রাখবো। তাহলে যদি তোমাদের আর কোশ্চেন না থাকে, আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, ইনশাল্লাহ দেখা হবে আগামী ক্লাসে, ইনশাল্লাহ।